প্রিয়তম অর্ধাঙ্গিনী আমার, স্ত্রী হয়েছেন যেদিন, প্রিয় হয়েছেন সেদিনই। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে মানেই আমরা একে অপরের পরিপূরক। আমার অর্ধেক আপনি। দুদিনের কথা অভিমান করে বসলেন? করতেই পারেন, স্বামী হই আপনার, জায়েজ আছে। তবে আমার কথাকে উপেক্ষা করতে নয়, বুঝতে শিখুন। এমন না আমি বুঝতে চাইব না আপনাকে। নিজের অর্ধেককে না বুঝলে পুরো আমি চলবে কিভাবে বলুন? এটি ছিল প্রথমবারে মেসেজ। এরপর মিনিটের গ্যাপ রেখে আরও একটি মেসেজ। আপনিই বলুন, আমাদের একে অপরের প্রতি বিশ্বাস জায়গাটা মজবুত করা জরুরি নয় কি? যে কোনো বিষয়ে পরিস্থিতিতে বিশ্বাস না করতে পারলে পুরো জীবন চলা যে বড্ড কঠিন হয়ে পড়বে। একটি সম্পর্কের মূল ভিত্তি কিন্তু বিশ্বাস। আমি বিশ্বাসের উপর বিশ্বাসী। শেষ মেসেজ। আয়রা কতক্ষণ তবদা খেয়ে তাকিয়ে রইল, শুধু শব্দ প্রতিক্রিয়া হারিয়ে ফেলেছে। সম্পূর্ণ বার্তা পড়ে অবাক না হয়ে পারে না। দ্রুত নাম্বার চেক করে। সেভ নাম্বার। পুরো নাম লেখা আবৃত মাহমেদ। এতে আশ্চর্য হয় আয়রা। লোকটি তার নাম্বার নিয়েছে কখন? আবার নিজের পুরো নামটি সেভও করে দিয়েছে। আয়রা মেসেজ দুটি আরও কয়েকবার পড়ে। শেষে কন্ট্যাক্টে যায়। আবৃতের নাম্বারে গিয়ে আবৃত মাহমেদ নামটির পাশে ছোট্ট এডিট করে লেখে আবৃত মাহমেদ। এরপর সেদিন রাতে আয়রার ঘুম পুরোই উবে যায়। মূলত আবৃতের দেওয়া মেসেজ এবং নিজ নাম্বারটি নাম শেষে হাজবেন্ড বলে সেভ করায় এক অন্যরকম অনুভূতির দোলা দিচ্ছে আয়রার মনে। এত গভীর শব্দ, প্রিয় কিছু সম্বোধন এই মানুষটির দ্বারা আদেও সম্ভব? অবিশ্বাস্য। একদম নতুন নতুন সব। আয়রা ফোন হাতে বার থেকে বারংবার মেসেজটি পড়তে লাগল। বুকটা কেমন ঢুকপুক করছে। নিঃশ্বাসের স্বাভাবিক তাল হারিয়েছে যেন। আচ্ছা, লোকটা তার নাম্বার কিভাবে কখন নিয়েছে? আবার নিজের নাম্বারও সেভ করে দিয়েছে কোন সময়? আয়রা মাথায় আসে না কিছু। সে অনেকক্ষণ একইভাবে বসে থাকে। ঘুম কিংবা কোনো রকম ক্লান্তি আর ধরা পড়ছে না শরীরে। তবে অন্যরকম অস্থির লাগছে। অস্থিরতায় বিছানা থেকে উঠে দাঁড়ায় আলগোছে। ফোনটি নির্বিঘ্নে বিছানায় রেখে বারান্দায় যায়। যদি একটু অস্থিরতা ভাব কমে, কিন্তু সময় গড়িয়ে যেতেই অস্থিরতা কমার বদলে বাড়ি দ্বিগুণ। মনের ভেতর নানান ভাবনারা উথালপাথাল শুরু করে। মানুষটা নিশ্চয়ই তাকে দেখেছে, চিনছে, খেয়ালও করেছে নিশ্চয়ই। হ্যাঁ, সে দেখেছে কলেজে। আয়রা নিশ্চিত হয় এক প্রকার। কিন্তু মনের ভেতর প্রশ্ন থেকেই যায় একটি। কিভাবে? যথেষ্ট সাবধানেই তো যাওয়া হয়েছে কলেজে। তাহলে? তবুও আয়রা নিশ্চিত হয় আবৃত তাকে অবশ্যই দেখেছে এবং সে সত্য গোপন করেছে বিধাই এরকম কথাবার্তা বলছে। কেমন ভয় কাজ করতে থাকে আয়রার। সে কোনোভাবে মানুষটাকে ঠকিয়ে ফেলল? যদি তাকে না বোঝে? দোষ দেয় যদি? না, কিছু তো করতে হবে। সম্পর্কে যখন জড়িয়ে, তখন তার মানও দিতে হবে অবশ্যই। আয়রা ব্যস্ত পায়ে এদিক ওদিক চলাচল করতে শুরু করে। শান্তি মিলছে না কোনোভাবেই। কি করবে? সত্যিটা বলবে নাকি সরাসরি সামনে যাবে? কোনো কিছু বুঝে আসে না তার। রাতটা কেটে যায়। প্র্যাকটিক্যালের দিন সকালে রেডি হয়ে কলেজে যায় আয়রা। কলেজ গেটে পৌঁছতেই মুখ থেকে মাস্ক নামিয়ে ফেলে। আজকে একদম নর্মালভাবেই সামনে পড়বে আবৃতের। লুকোচুরি অনেক হয়েছে, আর লুকানোর মতো কিছু নেই। আয়রা বিড়বিড় করে। যার জন্য যার ভয় করলাম চুরি, সেই বলে চোর। কে চোর? হুট করে পিছন থেকে দিয়া এসে আয়রার কথা ধরে বসে। তার হঠাৎ এমন আগমনে চমকে উঠে আয়রা। স্বল্প সময়ে নিজের চমকানো ভাব সরিয়ে দিয়ার দিকে ফিরে চোখ মুখ কুচকে বলে, আল্লাহ, ভয় পাইছি আমি, এমন করে কেউ আসে? দিয়া হা হা করে হেসে ওঠে। আয়রার সিরিয়াস কথার তোয়াক্কা না করে প্রশ্ন করে, তার আগে বল, চোর কে? কি চুরি করছে তোর? আয়রা মহা বিরক্ত হয়। ফুঁসে উঠে বলে, আমি চোর, আমি আর কিছু? অবশ্যই, কি চুরি করছিস তুই? তোর মাথা। এত কথা বলিস কেন? সে কি, বোবা হয়ে থাকতে বলছিস? মন্দ হয় না। তারা কথা বলতে বলতে পরীক্ষার হলে চলে আসে। আয়রা বসেছে সামনে, ঠিক মধ্যিখানের সারিতে সামনে। এক বেঞ্চে দুইজন করে বসা। তার পিছনের সিটেই দিয়ার সিট। আজ শুধু প্র্যাকটিক্যাল হওয়ায় তারা প্র্যাকটিক্যাল খাতা এনেছে। আয়রা পিছন ফিরে দিয়াকে জিজ্ঞেস করে, ভাইবা পারিস? ধরলে পারবি? দিয়া মুখখানি একদম ছোট করে নেয়। ঠোঁট উল্টে বলে, উম, এটা নির্ভর করছে কোন স্যার বা মিস আসবে তাদের উপর। যদি একটু দয়া দেখায়। ওয়াহ ওয়াহ, ভালোই। হলে একজন মিস আসেন শুরুতে। অল্প বয়সী শাড়ি পরিহিতা, বেশ সুন্দর তিনি। তবে সুন্দরী হলেও তার কড়া ব্যবহার এবং গার্ড দেওয়ায় সবাই বিরক্ত তার প্রতি। তাকে দেখেই বিরক্ত মুখে দাঁড়িয়ে যায় সবাই। মুহূর্তেই হল পুরো চুপচাপ হয়ে যায়। তিনি এসে সবাইকে খাতা ও প্রশ্নপত্র দিয়ে দেয়। সঙ্গে কড়াকড়িভাবে বলেন, সবাই নিজ নিজ প্র্যাকটিক্যাল খাতাগুলো মাঝখানে রেখে লিখুন। সময় মতো খাতা দেওয়া হবে। কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না।
ফল ভালো হবে না অবশ্যই। এরপর গার্ড দিতে থাকেন, সেই সঙ্গে আরও কিছু আগাম সতর্কবার্তা দিয়ে রাখেন শিক্ষার্থীদেরকে। ভয় রাখতে তার জুড়ি মেলাভার, এতে আরও বিরক্ত হয় সবাই। আয়রার সেদিকে কান নেই, সে মনোযোগী ভীষণ খাতায়। তবে দিয়া বিড়বিড় করে পিছন থেকে, ইস রে, এই মহারানীকেই আসতে হলো, এখন তো কানটাই ফালা ফালা করে ছেড়ে দিবে, আল্লাহ বাঁচাও। তার কথাটি কপালে লেগে যায় বোধহয়। 10 মিনিট যেতেই দরজার সামনে আগমন ঘটে আবৃতের। অনেকেই চোখ তুলে তাকায়, আবার অনেকে খেয়ালই করেনি। আবৃত ঢুকে ক্লাসে নিঃশব্দে, হাতে কিছু শিট, পরীক্ষার্থীদের সিগনেচার শিট। আবৃত ভেতরে প্রবেশ করতেই মিস হেসে বলে ওঠেন, ও আবৃত স্যার, আপনি এসে গেছেন? আবৃত মৃদু হেসে জবাব দেয়। জি, দুঃখিত, আমার জন্য আপনাকে কষ্ট করতে হলো। মিস হেসে উৎসাহ নিয়ে বলল, আরে কি যে বলেন, আমি তো খুশি আপনাকে সাহায্য করতে পেরে। মিসের স্যারের সঙ্গে কথা বলার ধরন সবার কাছে ন্যাকামি মনে হয়, মুখ বাঁকায় অনেকেই। আবৃত উত্তর করে, ধন্যবাদ অনেক, আমি জয়েন করেছি এখন। আয়রা তখন আবৃত নাম কানে আসতেই মাথা তুলে তাকিয়েছে। আবৃতকে দেখতেই বুকটা কেমন ধুক করে উঠল তার। কি যে বাজে অনুভূতি। আয়রা 2-1 পলকের মতো আর চোখে তাকিয়ে থাকে, খাতায় নখের খুটখাট করতে থাকে অজান্তেই। আবৃত বোধহয় খেয়াল করে নাই, সে মিসের সঙ্গে কথা বলছে, বেশ সহজ সাবলীল। আয়রা দৃষ্টি সরিয়ে মাথা নিচু করে নেয়, খাতায় মনোযোগ দেওয়ার চেষ্টা করে। মিস চলে যান, মেইন ডিউটি আবৃতের। সে এবারই সোজা হয়, একটি শীট হাতে তুলে রোল নম্বর দেখে গাম্ভীর্যপূর্ণ স্বরে জিজ্ঞেস করে, 990 উপস্থিত আছেন? কেউ দাঁড়ায় না। আবৃত পুরো হলে চোখ বুলিয়ে আবারও একই কথা পুনরাবৃত্তি করে। দিয়া মাথা নিচু করে আয়রার অ্যাপ্রন ধরে টানে, তখন ফিসফিস করে বলে, কি রে, নিজের রোল ভুলে গেছিস নাকি? ফেল করার ইচ্ছে হয়েছে? রোল? আয়রার হুঁশ হয় তখন। সে শুনেছে স্যার রোল ধরেছে, কিন্তু তা যে তারই রোল নম্বর এটা যেন মাথা থেকে বেরিয়েই গেছিল। সে দ্রুত উঠে দাঁড়ায়, আবৃতির দিকে তাকাতেই আবৃতের ধ্যান আসে তার উপর। তবে আয়রাকে দেখে কোনো বিশেষ প্রতিক্রিয়া দিল না। আশ্চর্য ব্যাপার, কোনো তো প্রতিক্রিয়া দেওয়া উচিত, কিন্তু উল্টো বিরক্ত ভাব প্রকাশ পেল যেন। এক কথা কয়েকবার আওড়ানোর ফলে হঠাৎই ধমকে উঠল, এতক্ষণ কোথায় ছিলেন আপনি? মনোযোগ কোথায় থাকে? হ্যাঁ, আবৃতের ধমকে আয়রা যেন একটু কেঁপেই উঠল, ভাষা হারিয়ে ফেলেছে। কলেজে সে আসে না, পরীক্ষার মধ্যে ধমক খাওয়ার মতো এমন কোনো কাজ করে না যাতে করে তাকে ধমক শুনতে হয়। অভ্যস্ত নয় সে, কারুর ধমক সহ্যও হয় না। দাঁড়িয়ে থেকেই মাথা একদম নিচু করে ফেলল সে, যতটা নিচু করা সম্ভব। বড্ড অপমানিত বোধ হল বোধহয় তার। পুরো হল একদম নিস্তব্ধ হয়ে গেছে। আয়রা মিনমিন সুরে শুধু বলল, সরি। আবৃত মুখের দিকে চেয়ে আর কিছু বলে না, শীটটি দাঁড়িয়ে দেয় আয়রার হাতে। আদেশবাণী স্বরূপ বলল, সিগনেচার করে পেছনে পাস করুন, দ্রুত। আয়রা কাপা হাতে শীট হাতে নেয়, বসে যথাস্থানে। সিগনেচার করে পিছনে দিয়ে দেয় তা। কেন যে বুকের ভেতরে লাগছে তার বুঝতে পারছে না। স্যার হয়, এমন ধমক দেওয়া তো স্বাভাবিক বিষয়, খারাপ লাগার কিছু নেই। নিজেকেই নিজে সান্ত্বনা দেয় আয়রা। চুপচাপ আবারও লিখতে শুরু করে। আবৃত সেদিকে একটিবারও চায় না, হয়তো সে স্বভাবই তার নেই। সোজা তাকিয়ে সবার উদ্দেশ্যে ফের বলে ওঠে, সবাই প্র্যাকটিক্যাল খাতাগুলো নিজের নিজের সাইডে রাখুন দয়া করে, আমি খাতা দেখব। কথা মতো সবাই দ্রুত তাই করে। আবৃত এক সাইডের শাড়ি থেকে খাতা দেখা এবং সাইন করা শুরু করে। লেখার সময় শেষ হয় সবার। আবৃত খাতা দেখছে, মাঝে মাঝে 2-1টা প্রশ্ন করলে করছে। পরীক্ষা শেষ হলে একে একে বেরিয়ে যায় সবাই। আবৃত সমস্ত খাতাগুলো নিয়ে বসে, সাইন করতে থাকে এক এক করে। আয়রা কেন জানি যেয়েও যাচ্ছে না। শেষে যাওয়ার আগে একবার তাকায় আবৃতের দিকে। আবৃত নিজ কাজে ব্যস্ত। আয়রা বেরিয়ে যায় তা দেখে। মন খারাপ লাগছে তার ভীষণ। একটু অভিমানও জমল বোধহয়, তবে পাত্তা দিতে চায় না। যখন আয়রা বেরোয়, আবৃত তখন পিছন থেকে তাকায় এক পলক। দৃষ্টি বেশি সময় স্থায়ী হয় না, আবার অনায়াসে নিজ কার্যে মনোযোগ দেয়। একদম সব স্বাভাবিক। আয়রা প্রায় সবার শেষে বেরোয়। সিঁড়ির ধরে মাঝঅংশে নামতেই নিচ থেকে একজন বৃদ্ধ লোক উঠে আসে। তার হাতে বেশ কিছু পেপার, নিউজ পেপার। প্রতিদিন 11টা নাগাদ প্রত্যেক ক্লাসে ক্লাসে স্যারদের নিউজ পেপার দেওয়াই যেন তার কাজ। সে একটু উঠে এসে থেমে যায় আয়রাকে দেখে। জিজ্ঞেস করেন, আচ্ছা, উপরে এখন কটা ক্লাস চলছে, মানে কটা ক্লাসের স্যার আছে? আয়রা দমথম হয়ে বলে, একজন টিচার আছেন শুধু। লোকটি যেন খুশি হয়।
যাক, আর উঠতে হবে না সিঁড়ি বেয়ে। সে আয়রার দিকে একটি পেপার বাড়িয়ে একটু মিনতির স্বরে বলেন। তুমি এটা একটু তাকে দিয়ে আসবা, তাহলে আমার আর উপরে উঠা লাগে না কষ্ট করে। আয়রা একটু সংকোচ বোধ করে। আবার যাবে উপরে, তার সামনে? কিন্তু লোকটার কথা ফেলা যাচ্ছে না। সে নেয়। লোকটি চলে গেলে আয়রা আস্তে ধীরে উপরে উঠে যায় আবারও। ক্লাসের কাছে এসে দরজার আড়ালে থেকে যায়। মন চাচ্ছে না তার সামনে যেতে। বড় করে শ্বাস টানে সে। সাহস সঞ্চয় করে প্রবেশ করে ক্লাসের মধ্যে। সাহস সঞ্চয় করে আবৃতের সামনে গিয়ে দাঁড়ায়। আবৃত তখনও খাতার উপর সাইন করতে ব্যস্ত। সামনে কালুর উপস্থিতি পেতেই মাথা তোলে। আয়রাকে দেখতেই ভ্রু কুঁচকে রাশ ভারী গম্ভীর গলায় জিজ্ঞেস করে, কোনো সমস্যা? আয়রা তৎক্ষণাৎ ঘাড় নাড়ায় ডানে বায়ে, যার অর্থ না, কোনো সমস্যা নেই। এরপর আস্তে করে সঙ্গে নিয়ে আসা পেপারখানা বাড়িয়ে ধরে আবৃতের সামনে। তা দেখে আবৃতের কপালের ভাঁজ আরও প্রখর হয়ে দৃশ্যমান হতে দেখা যায়। মুখে তৎক্ষণাৎ কিছু না বলে কিছুক্ষণ চেয়ে থাকে আয়রার বাড়িয়ে ধরা নিউজপেপারের দিকে। সময় গড়িয়ে মিনিটের কোটায় যেতেই চোখের চাহনিতে অন্যরকম কাঠিন্য প্রকাশ পেতে শুরু করে। আয়রা তা অনুভব করতেই ভয় পায় কিছুটা। বুকের ভেতর কাঁপুনি অনুভব করে, তবে বাহির থেকে নিজেকে পুরোই স্বাভাবিক দেখানোর চেষ্টা করছে। আবৃত সেদিকে তীক্ষ্ণ চাহনি রেখেই প্রশ্ন ছুড়ল, এটা আপনার কাজ? আয়রা? শুকনো ঢোক গিলল আয়রা। এরকম করছে কেন? বিরক্ত হয়েছে তাকে দেখে স্টুডেন্ট হিসেবে, নাকি? আয়রা অবুঝ নয়, তবুও কান্না আসতে চাইছে তার। কেন তা নিজেরও অজানা। শুধু জানি মানুষটা এখন টিচার হোক যাই হোক, একটু নর্মালভাবে কথা বললেই হয়, সাধারণভাবে। এরকম রুড রুড ব্যবহার তার ঠিক হজম হয় না। সে অগোছালো কিছু শব্দ আওড়ায়, শান্ত নিচু স্বরে উত্তর দেয়, না, আমার হাতে দিল লোকটা। এখানে একজনই ছিলেন, তাই আর উপরে উঠে আসতে চায়নি। আবৃত তা শুনে সুচাল ধারায় বলে ওঠে। আপনাকে দিল আর আপনি নিয়ে চলে আসলেন? আশ্চর্য। এ পর্যায়ে আবৃতের গলা আরেকটু কঠিন শোনায়, চিবানো কণ্ঠাস্বর যেন। যেন আয়রার উত্তরটি তার পছন্দ হয়নি একদম। একরকম শাসানোর আওয়াজ। আয়রা চমকে তাকায়, মিনমিন করে, না, মানে লোকটা অনেক করে বলছিল এখানে একজনের জন্য উঠে আসতে চাইছিল না, তাই। তা আসতে হবে? আয়রা কথা বলে না করে একটিও। নিশ্চুপে নীরবে মাথা নিচু করে নেয়, চোখ ঝাপটায় ব্যস্ত ভঙ্গিতে। আবৃত সেসব পাত্তা না দিয়ে আয়রার হাত থেকে নিউজপেপারটা নিয়ে টেবিলে রাখল। আয়রা হাঁপ ছেড়ে বাঁচল যেন। দ্রুত প্রস্থানের উদ্দেশ্যে পা তোলে। দিক বেদিক হারিয়ে ব্যস্ত সুরে বলে যায়, আমি এখন যাই। তবে থামিয়ে দেয় তাকে আবৃত। কণ্ঠস্বর আরও গম্ভীর করে অধিকার মেশানো ডাক দেয়। তারিন? চমকে পাঁজোড়া থামিয়ে দেয় আয়রা। ডাক শুনে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পিছু ফিরে তাকায়। না চাইতেও উত্তর করে বসে। জি। আবৃত সময় ব্যয় না করে বলতে শুরু করে, এখান থেকে দ্রুত নেমে সোজা কলেজ থেকে বের হবেন। বের হয়ে ডান দিকে রাস্তা ধরে মোড়ের মাথায় যে রেস্টুরেন্ট রয়েছে তার ভেতরে গিয়ে বসবেন। এর মধ্যে আমি আসছি। পছন্দসই খাবার খেতে পারেন, আমি বিল পে করে দিব। যে কথা আছে আমার, যান। সম্পূর্ণ কথা শুনে আয়রা থমকায় পুরো। অবাক নয়নে তাকায় আবৃতের পানে। চোখ পিটপিট করে কথার অর্থ বুঝবার চেষ্টা করে। আকস্মিক এমন কথায় মাথায় কিছু ধয়ে ওঠে না যেন। অবুঝের মতো বলতে থাকে, জি, না, মানে। কঠিন কিছু বলিনি, বাংলা কথা বলেছে। আপনার বুঝবার কথা, আশা করি কথার নড়চড় হবে না। আয়রা আর কোনো কথা বলার সুযোগ পায় না। বলা যায় সুযোগ দেওয়া হয় না কোনো প্রকার, অবকাশই নেই কোনো কথা বলার মতো। আবৃত ঘুরে আবারও নিজ কার্যে মনোযোগ দেয়। আয়রা বেরিয়ে যায় বাধ্য মেয়ের মতো। মাথায় চিন্তা ঘোরে, কি কথা রয়েছে আর? পেপার নিয়ে আসায় কি রাগ করল নাকি? ভীষণ আফসোস হতে লাগলো এই মুহূর্তে তার। মনে হলো আজ তার দ্বারা যা হলো তা অতিরিক্ত। হ্যাঁ, আয়রা, আজ তুই ইনভার্টারের মতো কাজ করছিস। কি সব উল্টাপাল্টা কাজ করছিস তুই? নিজ মনেই বিড়বিড় করতে থাকে আয়রা। কথার অবাধ্য হতে না পেরে আবৃতের কথা মতো রেস্টুরেন্টের সামনে এসেই দাঁড়ায়। কিন্তু রেস্টুরেন্টের ভেতরে ঢোকে না। তার একা একা কখনোই রেস্টুরেন্টে ঢুকতে ইচ্ছে করে না। সে এক সাইডে দাঁড়িয়ে থাকে, ব্যস্ত শহর দেখতে থাকে। কেউ কারোর দিকে তাকানোর সুযোগ সময় নেই। যার যার কার্যে শেষে ব্যস্ত। আয়রা একা একা। সময় যেতেই অসহায়ের মতোই অনুভূতি হতে লাগলো তার। তার এমন অদ্ভুত অনুভূতির অন্ত করে প্রায় আধা ঘন্টার মতো সময় পর আবৃতের গাড়ির দেখা পাওয়া যায়। আয়রা তার গাড়িটি এখনও চিনি উঠতে পারেনি। সে এমনি রাস্তার দিকে তাকিয়ে রয়েছে। ওপর পাশের রাস্তার সমস্ত গাড়ি ট্রাফিক সিগন্যালে পড়েছে। এই রোডের গাড়ি যে যার যার মতো পার হওয়ায় ব্যস্ত। আবৃতের গাড়িটি সোজা এসে এক সাইডে দাঁড়ায়।
গাড়ি স্থির হতেই গাড়ি থেকে বেরিয়ে আয়রার দিকে আসে আবৃত। আগেই লক্ষ্য করেছে আয়রাকে। আয়রা তখনও অন্যমনস্ক হয়ে রয়েছে, মুখখানি প্রায় শুকিয়ে গিয়েছে। আবৃত এসে কোনো কথা না বলে আয়রার হাত ধরে ফেলে একদম। সঙ্গে সঙ্গে হকচকিয়ে ওঠে আয়রা। আতঙ্কিত হয়ে পাশ ফিরতেই নজরে আসে আবৃত নামক কাঙ্ক্ষিত মানুষটিকে। মুহূর্তেই শান্ত হয় ভেতরটা আবারও। ভয় পেয়ে গিয়েছিল, কে না কে আবার হাত ধরল। রাস্তায় ইদানিং এরকম ঘটনা অহরহ দেখা যায়। আয়রা এসব বিষয়ে ভয় এবং সতর্কে থাকে খুব, নচেত রাস্তায় একা চলাচল বড্ড কঠিন। আবৃত আয়রাকে বেশি কিছু ভাবার সময় দেয় না। আয়রার হাত ধরে নিয়ে গাড়িতে ড্রাইভিং সিটের পাশের সিটে গিয়ে বসায় পূর্ণ অধিকারের সঙ্গে। আয়রাও বিনা বাক্য ব্যয়ে আবৃতের সাথ দেয়। আবৃত আয়রাকে বসিয়ে দরজা আটকে দেয়, জানালার কাঁচ নামানো। লম্বা মানুষটা মাথা নিচু করে আনে জানালায়। আয়রার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে জানতে চায়, ভেতরে বসেছিলেন, খেয়েছেন কিছু? আয়রা নাকচ করে দ্রুত প্রত্যুত্তর করে জানান দেয়, না। ব্যাস, আর কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করে না আবৃত। ব্যস্ত পায়ে সোজা চলে যায় রেস্টুরেন্টের দিকে, ভেতরে ঢোকে। আয়রা গাড়ির ভেতরে দিকে তাকিয়ে তাকিয়ে দেখে সবটা, এছাড়া আর করণীয় বাকি। কয়েক মিনিটের মাথায় আবৃত ফেরত আসে, হাতে দেখা মিলছে বড়সড় একটি সবুজ রঙা পলিথিন ব্যাগের। সে ডাইরেক্ট ড্রাইভিং সিটে এসে বসে। পলিথিন ব্যাগটি এগিয়ে ধরে আয়রার দিকে, চক্ষু ইশারায় আয়রাকে নিতে বলে তা। আয়রা ইতস্তত করে নিতেই আবৃত নিজ সিট বেল্ট লাগাতে উদ্যত হয়। সেই সঙ্গে বলে, খাবার রয়েছে কিছু, খেতে শুরু করেন, আর আগে নিজের সিট বেল্ট লাগান। আয়রা পলিথিন ব্যাগটি সামনে রেখে সিট বেল্ট ঠিক করে নেয় আবৃতের কথা মতো। আবৃত দুই জানালার কাঁচগুলো তুলে দিয়ে এসি অন করে দেয়। গুটানো শার্টের হাতা কুনুই থেকে একটু নেমে আসায় তা আবারও গুছিয়ে ঠিকঠাক করে নেয়। এরপর গাড়ি কিছুটা পিছিয়ে নিতে থাকে। আয়রা তখনও ইতস্তত করে, রাজ্যের জড়তা কাজ করছে। আজকে আশ্চর্য রকমের লাগছে মানুষটাকে। যেই টিচারকে ঠিকমতো চিনত না পর্যন্ত আজ তার কাজের বাহিরে অন্যরকম দায়িত্ববোধের সঙ্গে পরিচিত হচ্ছে, অন্যরকমভাবে দেখতে পাচ্ছে। আয়রা চুপচাপ অন্যমনস্ক হয়ে আছে দেখে আবৃত আবারও বলে, সিট বেল্ট বেঁধে চুপচাপ থাকার কথা। খাবারগুলো জানলাম। আয়রা দৃষ্টি অন্যত্র ঘুরিয়ে অনীহা দেখিয়ে বলল, আমি এখন খাবো না। আপনি শুধু শুধু না জিজ্ঞেস করে নিয়ে আসলেন এইগুলো। আবৃত তা শুনে থমথমে মুখে জিজ্ঞেস করল, না খাওয়ার কারণ? এমনি, ইচ্ছে নেই তেমন। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে তারপর খাবো। বাসায় নয়, ইচ্ছেটা এখন তৈরি করুন, খুলে দেখেন কি আছে। আয়রা না পেরে কোনো রকমে পলিথিন ব্যাগটি হাতে নেয় আবারও। ভেতরে দেখে পিৎজার একটি বক্স, একটি ঠান্ডা পানির বোতল ও জুসের বোতল এবং একটি ছোট চকলেট ফ্লেভারের আইসক্রিমের বাটি। আয়রা অবাক না হয়ে পারে না। আইসক্রিম পিৎজা না হয় ঠিক আছে, কিন্তু একই সঙ্গে ঠাট্টা পানি আবার জুস, এটা কেমন? দ্বিধায় পড়ে যায়। পানির বোতল এবং জুসের বোতল দেখিয়ে জানতে চাইল, একই সঙ্গে দুটো কেন? যে কোনো একটাতেই তো হয়। আবৃত সেরকম ভাব প্রতিক্রিয়া না দেখিয়ে বরং এক হাত এগিয়ে বলল, হবে না, ঠান্ডা পানি আমার দিকে দিন। আয়রা ভেবাচাক্কা খেয়ে তাই করে। পানির বোতল আবৃতের দিকে বাড়িয়ে ধরে নিঃশব্দে। আবৃত সেদিকে এক পলক দেখে কিছু একটা ভেবে বলল, খুলে দিন একটু কষ্ট করে। আয়রা তাই করল। বোতলের মুক্কা খুলে বাড়িয়ে ধরল আবৃতের দিকে। আবৃত সহসাই গ্রহণ করল না। আয়রা আইসক্রিমটা নেয় আপাতত। শুরুতে একটু ইতস্তত করলেও খেতে শুরু করল। আবৃত এক হাতে স্টিয়ারিং সামলে ঠান্ডা পানিগুলো পরপর কয়েক ঢোক পান করে। আয়রার হঠাৎ মনে পড়ে কোথায় যাচ্ছে তারা। মনের কোণে এই প্রশ্ন দমিয়ে না রেখে আবৃতের দিকে চেয়ে প্রশ্ন করল সরাসরি, কোথায় যাচ্ছি? ভয় নেই, বাসে না বলে যেখানে সেখানে নিয়ে যাব না, ঘরে তোলার আগ অব্দি। এহেন কথার প্রেক্ষিতে আদেও কিছু বলা সম্ভব নয় বোধহয়। আয়রার এক কথাতেই জবান বন্ধ। এরপর বেশ কিছু রাস্তা দুজনেই নীরব থাকল। নীরবেই যেন একে অপরকে বুঝে নিতে চাইল, খুঁজে নিতে চাইল। রাস্তার মোড় ঘুরতেই আয়রা দেখল তাদের বাসার গলিতে ঢুকেছে গাড়ি। সে তৎক্ষণাৎ তাকায় আবৃতের দিকে। তাকিয়ে দেখে মানুষটা একদম স্বাভাবিক। গাড়িটি বাসার গেটের সামনে এসে পার্ক হয়। আয়রা বুঝতে পারছে না নামবে কিনা। আবৃতকে কি বলা দরকার? কোনো কথাও তো বলল না সেরকম। কিছুক্ষণ দুজনেই নিশ্চুপ থাকলে আবৃত একটু কঠিন হয়েই বলে ওঠে ভরাট কণ্ঠে, কাট কাট ভাবে বলল, ওপরে কি আমি ছিলাম জন্য যাওয়া হয়েছিল? যদি আমার জায়গায় অন্য কেউ থাকতো, আমার সঙ্গেই বা কতদিনে চেনা জানা, হয়তো এখন সম্পর্ক বৈধ। আমি পথে যদি অন্য কেউ থাকতো, কোনো মেল টিচার বা যাই হোক বহিরাগত কেউ থাকতে পারবেন এমন কোনো কথা আছে? পুরো ফ্লোর ফাঁকা ছিল, কে বলবে আর একে হেল্প করতে যাবেন? মাথায় বোধবুদ্ধি নেই? আবৃতের বলা কথাগুলোর বিপরীতে আয়রার একটি কথাও বলতে পারে না।
বলার মতো আসলে কোনো শব্দ খুঁজে পায় না তার শব্দ ভাণ্ডারে। সঠিক জবাব নেই তার কাছে। সত্যি তো এটাই, সে লোকটার কথায় অতশত না ভেবেই উঠে গেছে। একটা পেপারই তো দিয়ে আসা, এতে তৎক্ষণাৎ ভাববার কিছু ছিল। এত গভীর চিন্তাধারা মাথায় ধরেনি। তবে আবৃতের বলা প্রত্যেকটা কথা নেহাত বেঠিক নয়, ফেলে দেওয়ার মতো নয় একদমই। আয়রা নিশ্চুপে মাথা নিচু করে রাখল শুধু, দৃষ্টি কোলের মধ্যে হাতের দিকে স্থির, উত্তর খুঁজতে ব্যস্ত যেন। কি উত্তর দিবে? আবৃত তাকিয়েই রয়েছে আয়রার দিকে। সময় দিল মেয়েটাকে। তবে সময়ের সঙ্গে মেয়েটাকে কোনো উত্তর না দিতে দেখে সরাসরি সাবধানবাণী আওড়ালো গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে, এরপর এরকম না ভেবে কোনো কাজ করতে যাবেন না দয়া করে। আয়রার হৃদয় কম্পিত হলো এমন গাম্ভীর্যপূর্ণ ভরাট কণ্ঠে। মাথা নাড়ালো হ্যাঁ বোধক। মুখে কিছু বলা প্রয়োজন ভেবে ছোট্ট করে বলল, ঠিক আছে। সহজ সরল উত্তর আয়রার। বিষয়টায় অতিরিক্ত কথা যেন এড়িয়ে যেতে চাইল। আবৃত তপ্ত শ্বাস ফেলল শুধু। দীর্ঘশ্বাস ফেলে সামনের দিকে তাকায়। কয়েক সেকেন্ড কি যেন ভাবে, এরপর আবারও আয়রার দিকে তাকায়, দৃষ্টি স্থির করে। ওই অবস্থাতেই গম্ভীর স্বরে বলে, ঠিক আছে তাহলে, আপনার কাছে বলার আছে? আয়রা এ পর্যন্ত মাথা তুলে সরাসরি আবৃতের দিকে তাকায়। অবশ্যই কিছু বলতে চাইছে, কিন্তু দোলা পাকিয়ে আসছে সবকিছু। তবুও মিনমিন করে জানতে চায়। আপনি আমাকে চিনতেন? আবৃত শুরুতেই বুঝল না কোন প্রসঙ্গে কথা বলছে সে। মস্তিষ্কে একটু চাপ দিতেই বুঝে আসলো। সময় নিয়ে উত্তর দিল। না, চিনেছি। আয়রা ঘুরে প্রশ্ন করল, কিভাবে? আবৃত সম্পূর্ণভাবে গা এলিয়ে দিল এবার সিটে। ক্ষণিকের জন্য চোখ বুজে নরম গলায় বলল, সেদিন আপনার অসাবধানতার জন্য নজরে এসেছিলেন। কিছু বললেন না? আপনি তো বলেননি। তাহলে বিশ্বাস নিয়ে কথা বলছেন কেন? প্রয়োজন ছিল, আপনি তো বিশ্বাস করতে পারেননি। আয়রা নিশ্চুপ হলো। হয়তো আবৃতের কথাই ঠিক। সে আস্তে করে বুঝদারের মতো স্বীকার করল, সরি, আমার বলা উচিত ছিল বোধহয়, বাচ্চামো করে ফেলছি। আবৃতের ঠোঁটে সীমিত হাসি ফুটে ওঠে তৎক্ষণাৎ। কত সহজে নিজের দিক বলে দিল মেয়েটা। আবৃত আর কথা বাড়ায় না, শান্ত কণ্ঠে বলে, ইটস ওকে, মাঝে মধ্যে বাচ্চামি একটু একটু করতে পারেন। এরপর আবারও নীরবতা নামে দুজনের মধ্যে। আয়রা হাত কচলায়, উসকুস করে কিছু বলার জন্য। এখন বাসায় যাওয়া প্রয়োজন। সে বাহিরে তাকায় ব্যস্ত দৃষ্টিতে। আবৃত বেশ লক্ষ্য করছে পাশের মেয়েটির ভাবসাব, তবে কিছু বলছে না। শেষে আয়রা নিজেই একটু দমথম করে বলে ওঠে, আমি এখন যাই? আবৃত বিনা বাক্যে বলে ওঠে। ঠিক আছে, যান তাহলে। আয়রা নামতে উদ্যত হয় গাড়ি থেকে। ভুলোমনা মনের জন্য আবৃতের কিনে দেওয়া খাবারগুলো রেখেই যেতে নেয়। আবৃত তা খেয়াল করতেই খুব দ্রুত গলায় ভরাট কণ্ঠে বলে, এই মেয়ে, এগুলো কি রেখে যাওয়ার জন্য দেওয়া হয়েছে? নিয়ে যান। আয়রা চমকি ঘুরে তাকায় সঙ্গে সঙ্গে। আবৃতের দিকে তাকাতেই থমথম খেয়ে যায়। শুকনো ঢোক গিলে পলিথিন ব্যাগটি দেখে হাতে নিয়ে নেয়। এর মধ্যে আবৃত কী কারণে গাড়ি থেকে বের হয়ে আসে। আয়রা দাঁড়িয়ে যায় সেদিকে। ইতস্তত করে কিছু না বলে দাঁড়িয়ে যায়, স্থির হয়। আবৃত এসে সোজা দাঁড়ায় আয়রার সামনে। ভ্রু কুচকে জিজ্ঞেস করে, কি হলো, থেমে গেলেন কেন? যান। আয়রা বিভ্রান্ত হয়, জিজ্ঞেস করে। আপনি? আবৃতের ভাবান্তর হয় না খুব একটা, বরং নির্লিপ্ত কণ্ঠে জবাব দেয়, এখানেই আছে, আপনি আগে যান ভেতরে। আয়রা কিছু সময় ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে থেকে চুপচাপ চলে যায় সেখান থেকে। আবৃতের প্রতিটি কাজে অবাক হচ্ছে সে, দফায় দফায়। বেশ বুঝতে পারছে অন্যরকম ব্যক্তিত্বের মানুষ আবৃত। কথায় কাজে সহজেই মানুষকে আকর্ষণ করার মতো ব্যক্তিত্ব তার। ছেলে মানুষ এমনও হয়? বৈধ এক সম্পর্কের এত সৌন্দর্য রাখতে জানে বুঝি ছেলেরা? আয়রার তো জানা ছিল না। নানান ভাবনা চিন্তায় আয়রা উঠে যায় ওপরে। সে যেতেই আবৃত গাড়িতে গিয়ে বসে। শূন্য মনে একবার তাকায় পাশের শূন্য সিটে। আনমনেই কিছুটা দীর্ঘশ্বাস ফেলে। শুনেছে কলেজ পড়ুয়া মেয়েরা অনেক চঞ্চল হয়। কিছু কিছু মেয়ের চালচলন আবার বড়ই উচ্ছৃঙ্খল নাকি। সোজা পথে চলতে তাদের বড়ই কষ্ট হয়। চিন্তাভাবনা থাকে অন্যরকম। অবশ্য কিছু কিছু ক্ষেত্রে সে নিজেও সাক্ষী। অথচ তার সঙ্গে অনাকাঙ্ক্ষিতভাবে জুড়ে যাওয়া কলেজ পড়ুয়া মেয়েটা, যে এখন স্ত্রী, তার বড়ই ম্যাচিওর যেন। স্বল্প কথায় নিজের দোষ কিংবা ভুলটাও ধরতে সক্ষম। বাস্তবমুখী আচরণ। আবৃতের ঠোঁটে সূক্ষ্ম কষির রেখা ফুটে ওঠে আপনা আপনি। একেই বুঝি ভাগ্য বলে। বলে বোধহয়। আবৃত আর কিছু ভাবে না, নাই স্থির বসে থাকে। বরঞ্চ ক্ষণিকের মধ্যে তার গাড়িটি শাঁসাঁক মেয়ে বেরিয়ে পড়ে মেইন রাস্তায়। অন্যদিকে আয়রা দরজা নক করতেই দরজা খুলে দেয় তাহিয়া। বাসায় ঢুকতেই তাহিয়া হাতের পলিথিন লক্ষ্য করে। কিছু সময় বোনের হাতের দিকে উৎসাহিত হয়ে তাকিয়ে থেকে আদুরি গলায় জিজ্ঞেস করে, এটাতে করে কি আনছো আপু? আয়রা ব্যাগটি বাড়িয়ে দেয় ওর দিকে। একই সুরে বলে ওঠে, তুমি নিজেই দেখো। তাহিয়া খুশি হয়। আয়রার থেকে সম্পূর্ণ পলিথিন ব্যাগ নিয়ে টেবিলের দিকে যায় ছোট ছোট কদমে।
পলিথিনের ভেতর থেকে আগ্রহের সাথে জুস আর পিৎজার বাক্সটা বের করে অতি আনন্দে চিল্লায় কিছুটা। খুশিতে গদগদ হয়ে বলে, আল্লাহ, আপু পিৎজা আনছে। ইতিখা তখন রুম থেকে বেরিয়ে আসে। তিনি রুমে ব্যস্ত ছিলেন বোধহয়। বেরিয়ে তাহিয়ার কথা শুনে বলেন, পিৎজা আজ হঠাৎ? হুম। আয়রা ছোট উত্তর দিয়ে নিজ রুমের দিকে যায় নির্লিপ্ত ভঙ্গিতে। ইতিখা আর কোনো প্রশ্ন করলেন না। মেয়ে কখনো কখনো একাই যাতায়াত করে, এক্সট্রা টাকা দিয়ে রাখেন, হয়তো সেটাই খরচ করেছে, ভাবলেন ইতিখা। তাহিয়া বড়ই আনন্দের স্বাদ বসে গেল টেবিলে। ইতিখা এগিয়ে ওকে প্লেট দিলেন একটা। মাঝখানে কেটে গেল 5-5টা দিন। সেদিন সন্ধ্যের সময় আয়রা তখন রুমে বসে পড়াশোনা করছে নিজের মতো করে। প্র্যাকটিক্যাল সহ সব পরীক্ষা শেষ হয়েছে আজ 5 দিন হয়। সামনেই টেস্ট পরীক্ষা, 1 মাস সময়ও দেবে না হয়তো। তারই প্রস্তুতি চলছে তার। পড়তে পড়তেই হঠাৎ তার পানি পিপাসা পেল। তার টেবিলে ইতিখা সবসময় পানি রেখে যায়, আজ নেই, বোধহয় ভুলেই গেছেন মেয়েকে পানি দিতে। আয়রা ওঠে চেয়ার থেকে, বিছানা থেকে ওড়নাটা তুলে গায়ে জড়িয়ে বের হয় রুম থেকে। ড্রয়িং রুমে যেতেই দেখতে পায় জমজমাট ড্রয়িং রুম। মানে আজ আব্বু, আম্মু, বড় ভাই, তাহিয়া সবাই একসঙ্গে বসে। তাহিয়া সোফায় বসে টি টেবিলে খাতা রেখে কিছু আঁকিবুকি করছে। তাওহিদ বোধহয় কিছুক্ষণ আগে বাসায় ঢুকেছে। বাবা মায়ের সঙ্গে কি কথা বলছে যেন। আয়রা সবার কার্যকলাপ এক এক করে দেখে নিয়ে এগিয়ে আসে তাদের দিকে। তাওহিদ ঘাড় ঘুরিয়ে বোনকে দেখতেই বলে ওঠে, ওই যে আয়রাও এসে গেছে। আয়রা? ভাইয়ের কথা শুনে প্রশ্ন করে। কি হয়েছে? তাওহিদ প্রশ্ন করে। তোর টেস্ট এক্সাম কবে? কেন? হেলান সাহেব জবাব দেন, তোমার ছোট ফুপুর বড় মেয়ের তো বিয়ে, তোমার নীতি আপুর বিয়ে ঠিকঠাক হয়েছে। আয়রা ততক্ষণে টেবিল থেকে 1 গ্লাস পানি এনে তাহিয়ার পাশে এসে বসে। স্পষ্টই শুনতে পায় বাবার কথা। তাওহিদ বোনের উত্তরের অপেক্ষা না করেই আবারও বলে, ওর তো টেস্ট পরীক্ষা সামনে, এখন তো সম্ভব নয় যাওয়া। ইতিখা চিন্তিত বদনে বলেন। আমিও তাই ভাবছি। আয়রা সবার কথাই মনোযোগ সহকারে শুনে নিয়ে জিজ্ঞেস করে, বিয়ে কবে? হেলান সাহেব উত্তর দেন, আজকে তো মাসের 10 তারিখ, 20 তারিখ নাকি বিয়ের ডেট ঠিক হয়েছে। তাহিয়া এবার বোনের দিকে তাকিয়ে অসহায় মুখ করে বলতে লাগে, আপু, তুমি যাবে না বিয়েতে? আমি বিয়ে খেতে। যাব তো। তাওহিদ হাসল। ছোট্ট তাহিয়ার অবুঝ কথা ধরে জানতে চাইল। বিয়ে কি খাই? এহেন প্রশ্ন তাহিয়া ড্যাব ড্যাব করে তাকালো শুধু ভাইয়ের দিকে। জানার বাহিরে প্রশ্ন করেছে ভাই তার। বড্ড ভাবনায় পড়ে গেল সে। বাচ্চাসুলভ আচরণে ভাইয়ের কথাটাই ভাবতে বসল। এর মধ্যেই হেলান সাহেবের বাটন ফোনটি বেজে ওঠে তীব্র আওয়াজে। তিনি ফোন হাতে নিতেই দেখতে পান আবৃতের বাবা লোকমানের ফোন। তিনি তা দেখে খানিক উত্তেজিত হয়ে বলে ওঠেন, এই আবৃতের বাপ ফোন দিছে, সবাই চোখ। আয়রা আগ্রহ নিয়ে তাকায়। হেলান সাহেব ফোন রিসিভ করে কানে ধরেন। হেলান সাহেব যখন আবৃতের বাবা লোকমানের সঙ্গে কথা বলছিল, তখন আয়রা থেকে শুরু করে সবাই ভীষণ উৎসুক চোখে তার দিকে তাকিয়ে। কি উদ্দেশ্যে ফোন দিয়েছে তা জানার আগ্রহ বড্ড সবার মাঝে। ছোট্ট তাহিয়া, সেও বাবার কথা বলার সময় চুপ। হেলান সাহেব কথা বলেন, এপাশ থেকে শুধু তার হুঁ, হ্যাঁ, ঠিক আছে, এই সব উত্তরই শোনা যায়। উৎসুক জনতা তাই শুনতে কান পেতেছে। অবশেষে হেলান সাহেব ফোন রেখে সবার মুখের দিকে একবার করে তাকান, যেন এতক্ষণ ধরে গিলছে তাকে ওরা। হেলান সাহেব তা দেখে তাহিয়াকে কৌতুক সুরে বললেন, তাহি আম্মু, দেখতো তোমার বাবার রূপ বেড়েছে কিনা। ছোট্ট তাহিয়া কথার অতশত মারপ্যাচ বোঝে না। সে বাবার মুখখানি অপলক চোখে পর্যবেক্ষণ করে। বেশ মনোযোগ দিয়েছে। বাদ বাকি সবাই ভ্রু কুঁচকে ফেলেছে এমন কথায়। কিন্তু তাহিয়া বাবার দিকে কিছু সময় তাকিয়ে থেকে ছোট ছোট বাক্যে জবাব দেয়, কোথায় বাবা? তোমার মুখে তো কিছু দেখতে পাচ্ছি না। সব আগের মতনই আছে, নতুন করে রূপ কোথায়? হেলান সাহেব ভীষণ স্বাভাবিকভাবে জবাব দেন, তাহলে তোমার আশেপাশের লোকজন আমাকে যে গিলে খাচ্ছে, আমি তো ভাবলাম আমার রূপ বেড়েছে, আর তুমি খুঁজেই পেলে না। ইতিখা এ সময় বিরক্ত বোধ করলেন ভীষণ। কোন সময় কি আজগবি কথাবার্তা? এটা মস্করা করার মতন সময় হলো? নতুন আত্মীয় ফোন দিয়েছে, আগ্রহ থাকবে না,
কেন ফোন দিল? আশ্চর্য। তিনি একটু কড়া করেই বললেন, তো কি হয়েছে? এত পেঁচাল না পারে কি বললো তাই বলো না। তাওহিদ মায়ের সঙ্গে গলা মিলালো। হ্যাঁ, সহজ করে বল, ব্যাপার কি, কি বলো? হেলান সাহেব স্ত্রী ছেলের পানে চেয়ে আয়রার দিকে দৃষ্টি দেয়। আয়রা স্বাভাবিকভাবেই বসে রয়েছে। হেলান সাহেব সকলের ধোঁয়াশা দূর করে এবার আসেন মধ্যা কথায়। গলা খাকারি দিয়ে বলেন, আবৃতের বড় বোনের ছেলে হলো না, তা 7 দিনে আকিকা করবে নাকি? মমির শ্বশুর বাসায়, তাই আমাদের দাওয়াত দিল। কথাটা কানে পৌঁছতেই এক একজনের প্রতিক্রিয়া এক এক রকম হয়ে গেল। তাওহিদ দ্রুত নাক সিটকায়। তার এমনিতেও কারোর বাসায় যাওয়া পছন্দ না। দরকার হলে বাসায় একা কষ্ট করে রেঁধে খাবে সে, তবুও যাবে না। আর যেখানে বোনের শ্বশুরবাড়িতেই এখনও যাওয়া হলো না, সেখানে তার ননদের বাড়ি যাওয়ার প্রশ্নই আসে না। সে দ্রুত না করে বলে, আমি যাব না, এসব দাওয়াতে আমি কিন্তু নেই। ইতিখা। সেও না করে। মমির বাচ্চাকে আমরা দেখে এসেছি, এখন দাওয়াত দিয়েছে ভালো কথা, কিন্তু আমাদের তো একটা চক্ষু লজ্জা আছে না? এভাবে হুট করে যাওয়া যায় নাকি? আমাদের মেয়ে আমরা তুলে দেইনি এখনো, তার থেকে বরং তাদের পুত্রবধূ সেদিনের মতো যাবে না। তুমি কোনোভাবে কথা কাটিয়ে দিও। এটা তো আমিও ভাবছি। এখন বিয়েই যেভাবে রিকোয়েস্ট করে বলল, তাতে ইতিখা কথার মধ্যে আবারও সাফ সাফ বিরোধিতা করেন। কোনো তাতে নেই, এরকম হয় না কোনো কালে। কথা কাটিয়ে দেওয়ার ব্যবস্থা করে সুন্দর করে। তাওহিদ মায়ের কথায় মাথা নাড়ায়। ইতিখা বড় মেয়ের দিকে তাকিয়ে বলে, কি বলো তুমি? আমার কথা ঠিক আছে না? মায়ের কথা শুনতেই আয়রা খুব সুন্দর করে উঠে দাঁড়ায় স্বাভাবিক ভঙ্গিতে। মায়ের কথায় কিছুটা সাঁধ দেয় এই। হ্যাঁ, ঠিকই আছে, যা ভালো বোঝো তোমরা। আমার কথার মান কতটুকু? বলেই আর 1 সেকেন্ডও দাঁড়ায় না আয়রা সেখানে। খুব দ্রুত প্রস্থান করে সেখান থেকে। মেয়ের এমন কথা শুনে মুখটা ছোট হয়ে যায় হেলান সাহেবের। বুঝতে পারেন মেয়ের কথার অর্থ। এত দ্রুত বিয়ে করাতে মেয়ের যেটা আপত্তি ছিল, কিন্তু এখানে তাদের দোষ কোথায়? তিনি মনে করেন সব কিছুর একটা নির্দিষ্ট সময়সীমা থাকে, বয়স থাকে। বিয়ে কোনো হারাম সম্পর্ক নয়। ক্ষতি কি সময়ের কাজ সময় মতো করতে? তাওহিদ বোনের কথায় বাবার দিকেই তাকিয়েছিল। বাপ ছেলের দৃষ্টির বিনিময় হতেই তাওহিদও আর বসে না থেকে উঠে চলে যায় সেখান থেকে। কিছু আর বলে না। তাহিয়া শুধু অবুঝের মতো পরিবেশ বোঝার চেষ্টা করে। আয়রা ঘরে গিয়ে একদম সমস্ত বিষয় মাথা থেকে ঝেড়ে ফেলে আবারও বসে যায় চেয়ারে। যত যাই হোক, পড়াশোনা থেকে সরা যাবে না, পড়তে তাকে হবেই। নিজের দেখা স্বপ্নকে পরিপূর্ণ করতে হবেই। সে আস্তে করে ম্যাথ খাতাটি বের করে। প্রশ্ন দেখে সমাধান করতে থাকে জটিল সব অঙ্ক। তবে এই অঙ্ক কি জীবনের অঙ্ক থেকে খুব কঠিন? নয় বোধহয়। এটা ঘন্টা একের মতো একটু চিন্তাভাবনা করলেই যেন সমাধান বেরিয়ে আসে। কিন্তু জীবনের অঙ্ক? রাতের 11টা বেজে 15 মিনিট তখন। আয়রা খাবার খেয়ে সবে এলো রুমে। পিছন পিছন তাহিয়াও এলো। সে এসেই বিছানায় শুয়ে পড়ল সুন্দর করে। আয়রা টেবিলের কাছে এসে ফোনটা একটু হাতে নেয়। তাহিয়া মিটমিট করে তাকিয়ে হুট করেই অপ্রত্যাশিত একটি প্রশ্ন করে বসে। আপু, তুমি তো একসময় ভাইয়ার সঙ্গে ভাইয়ার বাসায় থাকবা, তাই না? আয়রা ফোন থেকে দৃষ্টি তুলে তাহিয়ার দিকে তাকায়। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কেন? তাহলে তখন তোমার এই রুমটা শুধু আমার হয়ে যাবে। এইটুকুনি মস্তিষ্কে কত স্বপ্ন, ভাবনা চিন্তা। ওয়াও! সহজ। আয়রা কথা বাড়াতে চায় না। এমনিই 11টা বেজে গেছে। তাহিয়া এখন না ঘুমালে সকালে টেনেও তোলা যাবে না। সে তাহিয়ার কথাতেই মাথা নাড়ায় হ্যাঁ বোধক। হ্যাঁ, এখন ঘুমো, কাল স্কুল আছে না? আছে। তাহিয়া চুপচাপ ঘুরে শোয়ে ভদ্র মেয়ের মতো। আয়রা লাইন অফ করে দিয়ে টেবিল লাইট জ্বালায়। টেবিল ছাড়া বাদবাকি সব দিক আবঝা আলোয় আলোকিত হয়। আয়রা এরপর ফোনটা নিয়ে একটু বারান্দার দিকে যায়। মস্তিষ্ক একটু রিফ্রেশ করা দরকার। আবহাওয়ায় এখন শীত শীত ভাব পড়তে শুরু করেছে কিছু। বাহিরের আবহাওয়া আজ অন্যরকম। হিমেল বাতাস আসছে বেশ, মেঘলা মেঘলা আকাশ। আয়রার বারান্দায় একটি গোল দোলনা রয়েছে। সে বারান্দার এ মাথা থেকে ও মাথা কয়েক মিনিট হাঁটাহাঁটি করে ফোনটা নিয়ে দোলনায় বসে পা ঝুলিয়ে দোল খেতে খেতে বেশ কিছু সময় ফোন টিপে অযথাই এর মধ্যে ফেসবুকে হঠাৎ একটি আইডি আসে সামনে। নাম ইংরেজি অক্ষরে লেখা আবৃত মাহমেদ। আয়রা ভালো করে দেখে সে নাম। হতে পারে কন্ট্যাক্টে যোগ রয়েছে, তাই এসেছে সাজেশনে। আয়রার মন চায় আইডির ভেতরে ঢুকতে, কি মনে করে আর ঢোকে না। বিড়বিড় করে আবৃত মাহমেদ নামটা উচ্চারণ করে।
মনোযোগ দেয় অন্য কোথাও। এর মধ্যেই সাইলেন্ট করা ফোন হাতের মধ্যেই কেঁপে ওঠে। আয়রা আর এক দফা অবাক না হয়ে পারে না। স্পষ্টতই আবৃতের ফোন কল। আয়রা চোখ পিটপিট করে কয়েকবার, নিশ্চিত হতে নামটা কয়েকবার উচ্চারণ করে। এই সময় ফোন দিয়েছে কেন, প্রশ্ন জাগে মনে। সেদিনের পর আর কোনো কথা বা যোগাযোগ হয়নি তাদের মধ্যে। এটাই প্রথম ফোন কল আবৃতের। একটু অস্বস্তি লাগে আয়রার প্রথম ফোন কল রিসিভ করতে। কোনো কারণে ফোন দিয়েছে এখন, এত রাতে, তাও আবার। আয়রা কোনো উত্তর খুঁজে পায় না। একটু হাঁসফাঁস করে কল কেটে যাবার পূর্বেই রিসিভ করে। কানে ধরেই সর্বপ্রথম মিষ্টি আওয়াজে সালাম দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবৃত সালামের উত্তর দেয় বেশ সাবলীলভাবে। এরপর দুজনেই নীরব। আয়রা শোনার অপেক্ষায় আছে, কি বলে। কান পেতে রেখেছে। আবৃত একটু সময় নিয়ে জিজ্ঞেস করে, এখনো ঘুমোননি? না, পড়ছিলাম আর কি। আচ্ছা, খাওয়া দাওয়া? জি হয়েছে। শুধু প্রশ্নের উত্তর দিয়ে কেমন লাগছে আয়রার। তারও বোধহয় ঘুরে প্রশ্ন করা উচিত, সহজ হওয়া উচিত। সে একটু ভেবে চিনতে নিজেও জিজ্ঞেস করে এবার। আপনার? আবৃত তপ্ত শ্বাস ফেলে অজানা কারণে। উত্তর করে, না, এখনো খাওয়া হয়ে ওঠেনি আমার। আয়রা নিশ্চুপ। কয়েক সেকেন্ড যেতেই কারণ জানতে চায়। কেন? ব্যস্ত ছিলাম। ডিস্টার্ব করলাম কি? আয়রা দ্রুত উত্তর দেয় কথাটির। না না, আমি ফ্রি বসেছিলাম, আপনি বলুন। আবৃত কথা না পেঁচিয়ে সোজা ভাষায় বলে, আমি জানতে চাইছি কিছু। আমার বাবা ফোন দিয়েছিল বাসায়? জি দিয়েছিল, আজ সন্ধ্যায়। তাহলে তো বলেছে সামনে তো বোর্ড এক্সাম আসছে, এই সময়টা অনেক মূল্যবান হয়ে থাকে। আমি কি না করে দিব আপনার যাওয়ার বিষয়? কিংবা আপনি কি বলেন? পড়ালেখা আপনি করছেন, তো সময়ে কতটুকু কি করতে হবে আপনি ভালো জানবেন। আয়রা অত শত কথা না ধরে নিজ মনে থাকা প্রশ্নটি করে বসে। বিষয়টা তো একদিনের। হ্যাঁ, না হলে আপনার থাকা নেই এখন কোথাও। এই সময় একদিনের জন্য হলেও পরিবেশে বদল আনার কোনো মানেই হয় না। আবৃতের কথায় আয়রা কিছুটা তাজ্জব বনে গেল, সঙ্গে হয়ে গেল একদম নিশ্চুপ। রাতের গভীরতা বাড়ছে, পরিবেশে নিস্তব্ধতা। দুজনেরই মৃদু নিঃশ্বাসের শব্দ শোনা যায় দুই প্রান্তে। আয়রার বিশ্বাস হতে চায় না এই আবৃত নামক মানুষটি এরকম কথা বলল। কতটা অধিকার বোধ নিয়ে একজন বলে, না হলেও আপনার থাকা নেই এখন কোথাও। ভাবতেই অজান্তেই আয়রার ঠোঁটে সূক্ষ্ম হাসি ফুটে যায়। না গেলে আপু রাগ হবে না? আমি যেতে পারবো, কোনো সমস্যা হবে না। সে অন্য প্রসঙ্গে বলে ওঠে। আবৃতের কপালে যেন গাঢ় ভাঁজ ফেলে। মেয়েটা কি বলছে, ভেবে বলছে আদেও, নাকি বউ হয়ে ঘরে না উঠতেই সাংসারিক চিন্তা ভাবনা করতে লাগছে? তার পড়াশোনার জন্যই তো সংসারে আনা হয় নাই। আবৃত নিজ ভাবনা অনুযায়ী জানতে চায়। ভেবে বলছেন? আয়রা আবারও হাসে। নিঃশব্দ সে হাসি, অতি সূক্ষ্মও বটে। লোকটা এতটা ভাবতে পারে, আর সিরিয়াসনেস। একদিনের জন্য কেউ কাউকে কষ্ট দিতে চায়, এখন না গেলে কেমন দেখায় না? আপু কষ্ট পাবে না? একমাত্র ভাইয়ের বউ, ভাই যদি না যায় অবশ্যই মন খারাপ করবে। আয়রা নানান দিক ভেবেচিন্তে উত্তর দেয়। জি, একদিনেরই তো ব্যাপার, সমস্যা হবে না। আবৃত গোপনে দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে শান্ত নিবিড় কণ্ঠে। আচ্ছা, তাহলে আর কি, রেডি থাকিয়েন, আমি নিতে আসবো। কোন সময় আসবেন? সকালের দিকে যাব। চেষ্টা করবো আপনাকে নিয়ে 8টা-9টার দিকে বের হবার। আচ্ছা ঠিক আছে। আবারও নীরবতা। শব্দগুলো যেন ফুরিয়ে গেছে তাদের। আয়রা কান পেতেই রয়েছে, যদি কিছু বলে মানুষটা। শুনতে আগ্রহী সে, কান পেতে রেখেই শুনতে পায়। আবৃত যেন কার সঙ্গে কথা বলছে। ব্যাকগ্রাউন্ড থেকে গাড়ির হর্নের শব্দ আসছে। আয়রার কৌতূহল হয়, ইতস্তত করে জানতে চায়। আপনি কি এখনো বাইরে? আবৃত উত্তর দেয় নিঃসংকোচে। হ্যাঁ, বাইরে ছিলাম, বাসের ভিতরে ঢুকতেছে এখন। কথাটি শুনে আয়রা তৎক্ষণাৎ ফোন নামায় কান থেকে। স্ক্রিন অন করে সময় দেখে। 12টা বাজতে বেশি সময় বাকি নেই। আয়রা সময় দেখে অবাক হয়ে বলল, এত রাত অবধি? এটা এত রাত নয়। লাগে তো না। আর তাছাড়া ঢাকা শহরে রাত 12টার আগে এত রাত বলা যায়? আয়রা প্রসঙ্গ পাল্টায়, আবারও একটা প্রশ্ন করে কৌতূহল থেকে। আপনি কি তাহলে রাতের এত সময় অবধি বাইরে থাকেন? আবৃত এই প্রশ্নে একটু তেড়ামি করল। সহজ ভাষায় উত্তর না দিয়ে ঘুরে প্রশ্ন করে। কেন বলেন তো, আপনার সমস্যা হবে? আয়রা থমথমে হয়ে যায়, মুখটা ছোট হয়, বিভ্রান্ত হয়। থমথমে গলায় জবাব দেয়, না, আমার কেন সমস্যা হবে? তো সমস্যা হবে না? আমি তো ভাবলাম সমস্যা হবে বোধহয়, অনেকের তো সমস্যা হয়।
আয়রা যেন এবার আবৃতের দেওয়া সুযোগ লুফে নিতে চাইল, টেনে টেনে জিজ্ঞেস করল, কেন? এর আগে কয়টা বিয়ে করেছেন যে অনেকের সমস্যা হয়, এটা জেনে বসে আছেন? আবৃত কথার ধাক্কা খেয়েও যেন খায় না, একটু দম ধরে কৌতুক করে জবাব দেয়। এই তো, এটা 4 নম্বর বিয়ে। আপনি জানেন না? আয়রা যে এবারে কথার পৃষ্ঠে কি উত্তর দিবে, কি বলবে ভেবে পায় না। তবে নতুন এক রূপ আবিষ্কার করে আবৃতের। মানুষটা তাহলে ত্যাড়ামিও করতে জানে, কথায় কৌতুকও আনতে জানে। যত জানছে ততই অবাক হচ্ছে, নতুন করে চিনছে। আয়রা একটু ভাবে কি উত্তর করা যায়, কথা আগানোর মতো কৌশল সে জানে না। তারপরও একটু ভেবে চিনতে মুখ বাঁকিয়ে উত্তর দেয়, জানলে নিশ্চয়ই বিয়ে করতাম না। আবৃত ওপাশ থেকে সশব্দে হেসে উঠল। আয়রা শুনল তা, একটু আশ্চর্যও হল, খুব মনোযোগ দিয়েই হাসি শুনল। আবৃত কিয়ৎপর নিজের হাসি থামিয়ে প্রশ্ন ছুড়ল। আপনি শিওর? আয়রা থমথমে গলায় জানালো, না হওয়ার কি হলো? ঠিক তখনই আবৃত সূক্ষ্ম খোঁচাটা দিল। অতিশয় বলল, যে মেয়ে পাত্রের সামনে বসে তার নাম না জানে, সে মেয়ে আবার বিয়ের খোঁজ খবর নিবে? আপনি কি খোঁচা দিলেন আমাকে, নাকি বোকা বানালেন? কোনোটাই না, শুধু আপনার চক্ষু খুলে দেওয়ার চেষ্টা করলাম সামান্য। হ্যাঁ? আচ্ছা তারুণ শুনুন, জি শুনছি। রাখছি এখন। আপনি পড়াশোনা করুন, অনেক সময় নিয়ে নিলাম বোধহয়। আবৃত ফোন কেটে দেয়। আয়রা কান থেকে ফোন নামিয়ে আকাশপানে যায়। মনের ভেতর অজান্তেই দোলা দেয় কিছু নতুন অনুভূতি, কিছু ভালো লাগা। আবৃত মাহমেদ নামক মানুষটার মধ্যে এমন কিছু আছে তা অজান্তেই মনের ভেতর ভালো লাগার সৃষ্টি করে। আয়রারও তাই, মানুষটাকে মন্দ লাগছে না। হয়তো এমন মানুষ কারোর স্বপ্নের মানুষ হয়ে থাকে। আয়রা উঠে পড়ে দোলনা থেকে। হঠাৎ তার মাথায় আসে, আচ্ছা আকিকাতে যে যাবে, কি দিবে, কি নিয়ে যাবে? নিজের ভাবনাকে নিজেই ছুঁড়ে ফেলে আয়রা, বিড়বিড় করে, ধুর, আমার ভাবনা অবশ্যই নয় এটা। যে ব্যক্তি ভাববে সে আমায় নিয়ে যাবে। কেন আমি আমি কেন? আশ্চর্য ভাবনা এটা তোর। সেদিন বৃহস্পতিবার, মৌমির ছেলের 7 দিনের দিন। সকাল 8টা নাগাদ আবৃত এলো, তবে বাসার ভেতর নয়, বরং বাসার নিচে এসে ফোন দিয়েছে সে। আয়রা তখন ড্রয়িং রুমে, এইমাত্র খাবার শেষ করেছে, হাত ধোয়ার সুযোগ হয়ে ওঠেনি। তাতেই ফোন বেজে উঠেছে রুমে। তাহিয়া রুমেই তখন, স্কুলে যাওয়ার জন্য ড্রেস পরেছে। বোনের ফোন বেজে ওঠায় সে দ্রুত আয়রার ফোনটি নিয়ে এলো। আপু, তোমার কল এসেছে। বলেই সে ফোন এগিয়ে দেয় আপুর দিকে। আয়রা বাম হাত বাড়িয়ে ফোনটা নেয়, নম্বর দেখে। আবৃতের নামটি জলজল করছে। সে দ্রুত হাত ধোয়, এরপর ফোন রিসিভ করে কানে ধরে। আজকে রিসিভ হতেই ওপাশ থেকে আগে সালাম আসে আবৃতের। আসসালামু আলাইকুম। আয়রা সালামের উত্তর দেয়। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমি আপনাদের বাসার নিচে আছি। আয়রা হতভম্ব হয়ে যায় এক মুহূর্তের জন্য, হন্তদন্ত হয়ে বলে ওঠে, বাসার নিচে মানে? আপনি বাসায় আসবেন না? আয়রার হতভম্ব কণ্ঠে প্রশ্নটি শুনতেই ইতিখা রান্নাঘর থেকে মুখ তুলে চায়। তিনি তাহিয়ার জন্য টিফিন রেডি করছিলেন। বেরিয়ে আসেন তিনি। ফোনের ওপাশ থেকে আবৃত তখন বলে ওঠে, না, আজ আর যাচ্ছি না, আপনি নেমে আসুন। আপনার কি লেট হবে? খেয়েছেন? তখনই ইতিখা আয়রাকে ইশারা করে আবৃতকে বাসায় আসতে বলার জন্য। আয়রা মায়ের দিকে তাকিয়ে বলে, জি আমার খাওয়া হয়েছে, রেডি তো হইনি, আপনি বাসায় আসুন না। আবৃত শুনল না সে কথা, শুধু বলল, আমার কোনো সমস্যা হবে না, আপনি ধীরে সুস্থে রেডি হয়েই নামুন। রাখছি। রাখছি বলেই সে ফোন কেটে দেয়। আয়রা অসহায় চোখে মায়ের দিকে তাকায়। ইতিখা তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলেন, আশ্চর্য, ছেলেটা বাসায় আসতে চাইছে না কেন? এখন রাস্তায় বসে থাকবে নাকি? কি সমস্যা? আয়রা মুখ ছোট করে বলে, আমি কি করে বলবো? তাহিয়া হাতে দুটো তুলি আর চিরুনি নিয়ে মায়ের সামনে আসে, আবদার করে। আম্মু চুল বেঁধে দাও। ইতিখা ছোট মেয়ের মাথা বাঁধতে থাকে, সেই সঙ্গে আয়রাকে বলে, যাও তাহলে, জলদি রেডি হও। উপরে যখন আসবেই না তখন বেশি দেরি করিয়ে তো লাভ নেই। আয়রা উঠে চলে যায় নিজ রুমের দিকে। সেদিনের মতো বোরখা হিজাবই পরবে, সময় আর কতই লাগবে। আয়রা রুমে ঢুকতেই তাওহিদ রুম থেকে বেরোয় সে সময়। ঘুমে ঢুলু ঢুলু সে, তবুও যেন ঘুমকে জোর করেই তাড়িয়ে বের হয়ে এসেছে। ভাইকে দেখেই তাহিয়ার মনে পড়ে আজ কে রাখতে যাবে। সাথে সাথেই মাকে প্রশ্ন করে, আম্মু, আজকে আমাকে কে রাখতে যাবা? ইতিখার সঙ্গে সঙ্গে উত্তর দেন, আজকে তোমার ভাই যাবে। আজ বৃহস্পতিবার না? আম্মুর অনেক কাজ আছে। তাওহিব অন্যমনস্কা হয়ে জিজ্ঞেস করে, তাহির স্কুলের সময় জানি কখন আম্মু? সাদ সাদ ইতিখা ভ্রু কুচকে তাকিয়েছেন ছেলের দিকে।
তাহিয়াও হাঁ হয়ে তাকিয়েছে। স্কুলের সময় প্রায় হয়ে এসেছে, আর ভাই তার বলছে সময় কখন। এর মধ্যে আয়রা বেরিয়ে আসে। ভাইয়ের কথা কানে এসেছে তারও। সেই বলে ওঠে, ওয়াও ভাইয়া, যখন বের হবার সময় তখন বলছো সময় কখন? দারুণ তো। তাওহিদ হামি তুলে সোফায় বসে গা ছাড়া ভাবে। পায়ের ওপর পা তুলে চোখ জোড়া বন্ধ করে উত্তর দেয়, তো তুই না ওর স্কুলের সব খবরাখবর রাখিস, আমাকে বলছিস স্কুল কয়টায়? তো তুই প্রতিদিন দেখিস না ওকে নিয়ে কয়টায় বের হই? আশ্চর্য ছেলে তো। তাওহিদ মায়ের কথা শুনতেই মুখ গোমরা করে বলে, অত সব খেয়াল করি নাকি আমি? আর তোমরা আমাকে কেউ বলবে না? মা ছেলের কথার মার প্যাচ তাকিয়ে তাকিয়ে দেখছে আয়রা ও তাহিয়া। আয়রা ভাইয়ের কথা শুনে শেষে বলল, আচ্ছা আচ্ছা হয়েছে, আমি নিয়ে যাই এখন তাহিয়াকে, পরে তোমরা কেউ যে এনো। সঙ্গে সঙ্গে ঘুম ঘুম ভাব চলে যায় তাওহিদের। আয়রার দিকে তাকিয়ে দ্রুত উত্তর করে, ও মা, তোর সঙ্গেই তো যাওয়ার প্রয়োজন হয়, তুই আবার ওকে অত দূর দিতে যাবি মানে? আয়রা কপাল কুঁচকে নেয় বিরক্তিতে। ইতিখা বলেন, তুমি আবার ওদিকে যাবে? তোমাদের দেরি হবে না? আপনি তো অনেকক্ষণ বসে আছে। কোনো সমস্যাই হবে না। আয়রা তাহিয়াকে নিজের সঙ্গে নিয়ে নিচে নামে। গেট থেকে বের হতেই দেখতে পায় আবৃতের গাড়ি দাঁড়িয়ে। তাহিয়া গাড়ি দেখিয়ে চকচকে চোখে জিজ্ঞেস করে, আপু, ওটা কি ভাইয়ার গাড়ি? চলো। আবৃত গাড়িতে বসেই ফোন টিপছিল, মাথা নিচু তার। সমস্ত ধ্যান যেন ফোনের দিকেই, জানালার কাঁচ নামানো। আয়রা গিয়ে দাঁড়ায় সেথায়। কি বলবে আর কিভাবে ডাকবে মাথায় আসে না তার, সংকোচ বোধ হয়। তাই সালাম দেয় নিচু স্বরে। ঋণঋণে কণ্ঠস্বরে তৎক্ষণাৎ মাথা তুলে টাকায় আবৃত। সালাম শুনে মাথা নাড়ায় একটু, ফোন রেখে গাড়ি থেকে নেমে দাঁড়ায় সুস্ফূর্ত ভঙ্গিতে। তাহিয়াকে দেখতে পায়, ড্যাব ড্যাব চোখে তার দিকেই তাকিয়ে রয়েছে। স্কুল ব্যাগটা আয়রার হাতে। আবৃত তাহিয়াকে দেখেই ঠোঁটে হাসি টানে, সুন্দর করে বলে, মিষ্টি তাহি আছে? তাহিয়া নাম নিতেই তাহিয়াও সালাম দেয় মিষ্টি করে। আবৃত হাসে। আয়রা দ্বিধান্বিত হয়ে কৈফিয়ত দেওয়ার মতো করে বলে, আজকে ভাইয়ার রেখে আসার কথা ছিল ওকে, সে দেরি করে উঠেছে। আম্মুও কাজ করছে, আব্বু তো অনেক সকালেই বের হয়। তাহিয়ার আজকে ক্লাস টেস্টও আছে, এখন আপনি যদি ওকে নামিয়ে দিতেন। আবৃত সমস্ত কথা শুনে মনোযোগী শ্রোতা হয়ে। আয়রার এত বিস্তারিত কথা শুনে মনে মনেই যেন হাসি পেল। কৈফিয়ত দেওয়ার চেষ্টা করছে, এতটুকুর জন্য কত কিছু বলছে। আবৃত স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, ঠিক আছে, আমরা তো বের হয়েছি, আমরাই পারি তাহিয়াকে নামিয়ে দিতে। এতে এত কৈফিয়ত দিচ্ছেন কেন? এর আদেও প্রয়োজন আছে? আয়রার মুখ আপনা আপনি বন্ধ হয়ে যায়। মিনমিন করতে করতে বলে, না মানে ওর স্কুল সম্পূর্ণ বিপরীত দিকে, তাই আর কি। আমাকে সহজভাবে নেওয়ার চেষ্টা করুন তারিন। হাজবেন্ড হই আপনার, নিজ স্ত্রীর কাছে অবশ্যই কঠিন হৃদয়ের থাকবো না, সম্ভব নয়। শুধু যে নিজ কর্তৃত্বে ফলাতে চাইব এটাও হয় না। অধিকার কিন্তু একপাক্ষিক নয়, আপনারা সম্পূর্ণ কর্তৃত্ব খাটবে আমার উপর। আবৃতের সরল নজর কাড়া চাহনি আর এমন বাস্তবমুখী কথা শুনে আয়রা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে তার দিকে। আবৃত তাহিয়াকে নিয়ে সামনের সিটে বসায়। তাহিয়াও বিনা বাক্য ব্যয়ে বসে যায়। আবৃত যখন তার সিট বেল্ট বেঁধে দিতে ধরে তখনই তাহিয়া বলে, ভাইয়া এটা কি? মনে হচ্ছে আমাকে বেঁধে দিচ্ছ। আবৃত তাহিয়ার বোকা কথায় হাসে, চোখের দিকে তাকিয়ে বলে, এক প্রকার তাই, তোমাকে বেঁধে আমার সঙ্গে নিয়ে যাব ভাবছি, যাবে না? না তো, আমি স্কুলে যাব শুধু। তাহলে তো বাধ্যতামূলক স্কুলে রেখে যেতে হবে। তবে বাদলাম যাতে করে সামনের দিকে না ঝুঁকে যাও, হঠাৎ ঝুঁকে গেলে ব্যথা পাবে না। আবৃত এবারে আয়রার পাশে এসে দাঁড়ায়, মুখের দিকে চায় একবার। মেয়েটা কেমন কাঁচুমাচু করছে, অস্বস্তিতে পড়েছে যেন। আবৃত এক কিছু না বলে নিশ্চুপে ব্যাক সিটে বসার জন্য ডোর খুলে দেয়। আয়রা চুপচাপ গিয়ে বসলে এরপর আবৃত নিজ দায়িত্বে ডোর লক করে ড্রাইভিং সিটে গিয়ে বসে। রাস্তায় সকালে ট্রাফিক সিগন্যালটা একটু কম থাকে। ঠিক 10 মিনিটের মাথায় তাহিয়ার স্কুলের সামনে পৌঁছায় তারা। আয়রা নামতে গেলে আবৃত বাধা দেয়, কোমল কণ্ঠে বলে, আমি দিয়ে আসি। আয়রা থেমে যায় তা শুনে। আবৃত সর্বপ্রথম নেমে তাহিয়াকে বের করে। এরপর আয়রার থেকে তাহিয়ার ব্যাগ নিয়ে নেয় নিজ হাতে। যত্ন করে তাহিয়ার হাত ধরে সামনের দিকে এগোয়। আয়রা ভেতর থেকেই দেখতে থাকে ওদের। মানুষটাকে যত চিনছে ততই আকর্ষক বোধ হচ্ছে। তাহিয়ার স্কুলের সাইডের দিকে কতগুলো দোকান আছে যা এখন খোলা। আবৃত তাহিয়াকে দোকানের সামনে নিয়ে যায়। তো মিষ্টি মেয়ে, কি নেবে বলো? সকাল সকাল এসছি তো, তেমন কিছু পাইনি আজকে আনার জন্য। এখন পছন্দসই কিছু নিয়ে নাও। তাহিয়া দোকানের দিকে তাকায়।
আরেকবার আবৃতের দিকে একটু চুপ থেকে বলে, আমার কিছু লাগবে না। কেন, ভাইয়ের উপর রাগ করছো? তাহিয়া দ্রুত ঘাড় নাড়িয়ে বলে ওঠে, আমাকে তো আম্মু টিফিন দিচ্ছে, কোনো সমস্যা নেই, পরে খেয়ে নেবে না হয়। তাহলে আমি চকলেট নিব। আবৃত তাহিয়াকে স্কুলের ভেতরে দিয়ে গাড়ির সামনে আসে। ড্রাইভিং সিটে বসতে বসতে বলে, সামনে এসে বসুন। আয়রা তপ্ত শ্বাস ফেলে সামনে গিয়ে বসে পড়ে। আবৃত স্টিয়ারিংয়ে ধরে রাস্তার দিকে দৃষ্টিপাত করে প্রশ্ন ছুড়ল। খেয়ে এসছেন তো? আয়রা প্রশ্নের উত্তর না উল্টো প্রশ্ন করে বসল। আপনার অবিশ্বাস হচ্ছে কেন? যদি আমার ফোন পেয়ে তাড়াহুড়ো করে এসে থাকেন, সমস্যা কি তাতে? না খেয়ে আসলে খাওয়াবেন না? এজন্যই তো জিজ্ঞেস করা। এত ভাবনা? কি করব, স্ত্রী যে। দুপুরের আগেই উত্তরায় পৌঁছে গেল আবৃত আর আয়রা। একটি 10 তলা বিশিষ্ট বিল্ডিং। গেটের সামনে এসে গাড়ি থামতেই গেটের বৃদ্ধপ্রায় এক দারোয়ান এসে প্রয়োজনীয় চেকিং করে গাড়ি ভেতরে ঢোকায়। আবৃত গাড়ি পার্কিং করে সুন্দর মতো। এরপর আয়রার দিকে দৃষ্টি দেয়। আয়রা নিজের ফোন টিপছে। বাদবাকি দিকে যেন হুঁশ নেই, তবে হুঁশ হয় আবৃতের ডাকে। আবৃত নিজের সিট বেল্ট খুলতে খুলতে বলে, আমরা এসে গেছি। আয়রা ফোন থেকে চোখ তুলে সামনের দিকে তাকায়, এরপর আশপাশটা দেখে নিয়ে ছোট করে হুঁ বলে নিজের সিট বেল্ট খোলে। আকস্মিক মনে পড়ে কিছু। আবৃত ততক্ষণে গাড়ি থেকে নেমে এসেছে। আয়রা নেমে আবৃতের পাশে দাঁড়ায়। আবৃত ডোর লক করে দিলে আয়রা মাথা উঁচু করে আবৃতের মুখের দিকে তাকিয়ে বলে ওঠে, একটা কথা জিজ্ঞেস করি? আবৃত সঙ্গে সঙ্গে বলল, শুধু একটা কেন, চাইলে হাজারটা করতে পারেন। জ্ঞাত থাকলে অবশ্যই উত্তর দেব। আয়রা ঢোক গিলল। নিজের কৌতূহল মিটাতে প্রশ্ন করল, আপনি তো মামা হয়েছেন, বাবুকে কিছু দিবেন না উপহার? আবৃত আয়রার করা প্রশ্নে স্নিগ্ধ হাসে। মেয়েটার চিন্তা বুঝতে পেরেই এ হাসি তার। মজা লুফে নিল পুরো। স্বল্প সময় নিয়ে বলে, বাবা তারিন, মামি হিসেবে আপনার তো দেখছি ভালোই ভাবনা হয়েছে। আয়রা লজ্জা পায় একটু। মাথা নিচু করে নেয় রাঙা মুখ ঢাকতে। দৃষ্টি হয় চঞ্চল। নিজেকে জাহির করতে আমতা 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 করে বলে, না মানে আকিকা তো কিছু তো অবশ্যই। বুঝেছি, চিন্তা নেই, খালি হাতে আসেনি আপনার হাজব্যান্ড। এবার চলুন। আয়রা ভীষণ লজ্জা পায়। হাঁটা ধরে দুজনেই। মৌমিরা 7 তলায় থাকে, তাই তারা লিফটের সামনে এসে দাঁড়ায়। আবৃত হঠাৎ আফসোসের সুরে বলে ওঠে, আসলে ছেলে বাচ্চাদের জন্য গিফট চয়েস করা বড্ড কঠিন, জানেন তারিন? আয়রা সরল মনে প্রশ্ন করে, কেন? কারণ মার্কেটে মেয়েদের জিনিস অহরহ থাকলেও ছেলেদের প্রয়োজনে নির্দিষ্ট কিছু, বলা যায় যা প্রয়োজন তাই, নির্দিষ্ট তাও। এই প্রয়োজনের মধ্যে আসলে কি দেওয়া উচিত কোনো বাচ্চাকে? আয়রার নিজের কাছেও আবৃতের কথাটি সঠিক লাগে। ভাবনায় পড়ে যায় সেও। এর মধ্যে লিফটে উঠে যায় তারা। আয়রা না পেরে আরেকবার প্রশ্ন করে, তাহলে বাবুর জন্য কি এনেছেন? আবৃত সহসাই বলে ফেলে, ছেলেদের জন্য গোল্ড যেহেতু হারাম, তাই হোয়াইট গোল্ড ব্রেসলেট নিয়েছে অনেক ভেবে। আপাকে বলেছিলাম পছন্দ করতে, সে পছন্দ করেছে, পেমেন্ট আমি করে দিয়েছি। আয়রা কথার অর্থ ধরতে পারল না শুরুতেই। একটু ভাবতেই মনে হলো আবৃত অনলাইন মাধ্যমের কথা বলল যেন। হতে পারে মৌমি আপু অনলাইন থেকে পছন্দ করে দিয়েছে, ইনি শুধু পেমেন্টটা করেছে, ভাবল আয়রা। ঘুরে আর প্রশ্ন করল না আবৃতকে। এত প্রশ্ন করা তার পছন্দ নয়। মৌমিদের বাসায় মোটামুটি অনেক আত্মীয় এসেছে। হাফসা বাচ্চা হওয়ার পর থেকেই এ বাসায় ও বাসায় আপ ডাউন করছিলেন। তিনি কাল থেকে এখানেই রয়েছেন মেয়ের কাছে। শুধু আবৃত ও তার বাবা আজ আসবেন। হাফসা ভীষণভাবে অপেক্ষা করছেন ছেলের বউয়ের জন্য। অবশেষে তার অপেক্ষার অবসান ঘটিয়ে আবৃত আয়রা আসে। তারা আসতেই তাদেরকে দেখে মৌমির শ্বশুরবাড়ির লোকজন খুশি হয়ে গেল এক চাপড়। আবৃতের মা আয়রাকে চেনা জানা মোটামুটি সবার সঙ্গে পরিচয় দেয়। আবৃত সবার সঙ্গে কুশলাদি বিনিময় করে এবং এরপর বোনের ঘরের দিকে এগোয়, বোনকে দেখা দেওয়ার জন্য। মৌমি তখন বাবু কোলে নিয়ে বসেছিল বিছানায়। বাবু কাঁদছে, সে তাকেই থামাবার চেষ্টা করছে। তার ঘরেও মেহমানদের হাট লেগেছিল এতক্ষণ। একটু পরপর কেউ না কেউ ঘরে আসছে বাবু দেখার জন্য। এখন একটু ফাঁকা হয়েছে দেখে সে বাবু কোলে নিয়ে উঠে দাঁড়ায়। ঘরের মধ্যেই হাঁটতে থাকে, বাবু সামলানোর চেষ্টা মাত্র। এর মধ্যেই প্রবেশ করে আয়রা ও আবৃত। মৌমি আয়রাকে দেখা মাত্রই দ্বিগুণ খুশি হয়ে যায়। নতুন ভাই বউ কিনা? আয়রাও বিনয়ী হয়, সালাম দিয়ে জানতে চায়,
কেমন আছেন আপু? মৌমি হাসি হাসি মুখে সালামের উত্তর দিয়ে বলে, এই তো বাবুর জন্য একটু জ্বালায় থাকলেও তোমাকে দেখে ভালো হয়ে গেছে। আবৃত একটু টিটকারি স্বরে বলে ওঠে। ইস, বাবুকে নেওয়া এর লোকজন বাসায়, তো জ্বালায় থাকো কিভাবে? মৌমি ঘুরে উত্তর দেয়, তুই বুঝবি না, তোর একটা যখন হবে নিজের চোখে সব দেখবি তখন বুঝবি। বাবু তখনও কাঁদছে। আয়রা এগিয়ে যায় ধীর পায়ে। আবৃত বিছানার পাশে সোফায় বসে পড়ে। আয়রা মৌমির কাছে এগিয়ে বাবুকে দেখতে থাকে, গাল টেনে দেয় আদর করে। ছোট ছোট হাতগুলো ধরে ছোট্ট বাচ্চাটির দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করে। জিজ্ঞেস করে, ও কাঁদছে কেন এত? কি জানি, এখনই কাঁদা শুরু করলো, খাইয়েছিও কিছুক্ষণ আগে। ওর মনে হয় আমার ক্ষুধা পেয়েছে। মৌমি মুখখানা বাচ্চাদের মতো করে ফেলে ঠোঁট উল্টে বলে, হ্যাঁ, এখন ও ক্ষুধা পেলেই হলো নাকি? আমি এখন ওয়াশরুমে যাব, ফ্রেশ হবো ঠিক মতো, গোসল দেওয়া দরকার, তুমি একটু নিবা ওকে? বাচ্চা নেওয়ার কথা শুনেই দমে যায় আয়রা। এত ছোট বাবু নেয়নি কোনো সময়। যখন তাহিয়া হয়েছে তখনও ও কি কোলে তুলে ভায়ে, যদি ফেলে দেয় সেই কি ভয় কোলে তোলা নিয়ে। সেই আয়রা মৌমির কথায় শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলে, আমি নিব? ছোট্ট এত, পড়ে যায় যদি কোল থেকে। মৌমি শব্দ করে হেসে দিল ওর কথার তালে। কি বলে এই মেয়ে, দুদিন পর সেও মা হবে আর এখন এই কথা বলছে। মৌমি আবৃতের দিকে তাকায়। আবৃত তাকিয়ে আয়রার দিকে। কথা শুনতেই কান খাড়া করেছে সে। আয়রার মুখের অবস্থা দেখে ঠোঁটে কোণে অতি সূক্ষ্ম হাসির দেখা মিলেছে। কোনো মেয়ের মুখে বাচ্চা কোলে না নেওয়ার কারণ এমন অদ্ভুত হয়? কোনো ছেলে বললে তাও না হয় মানা যায়। মৌমি বেফাসে বলেই ফেলে, দুদিন পরেই যে মেয়ে মা হবে সে বলছে এমন কথা। মৌমি কথাটি একটু জোরেই বলে ফেলেছে। আয়রা তা শুনতেই লজ্জায় কুকড়ে ওঠে। আর চোখে আবৃতকে খেয়াল করতেই মিয়ে যায় আরও। এমন কথা কেউ এত স্পষ্ট করে বলে? ননদ তার বড্ড চঞ্চল, কথার ক্ষেত্রে তা অতিমাত্রায় ফুটে ওঠে। আয়রা হাত বাড়িয়ে কোলে নেয় ছোট্ট বাবুটাকে। এরপর সতর্কতার সহিত আস্তে ধীরে বিছানায় গিয়ে বসে। বাবুর মুখে দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, বাবুর নাম কি রেখেছেন? মাসুদ মুত্তাকি। আয়রার বেশ পছন্দ নয় নামটা। প্রশংসা করে বলে, খুব সুন্দর তো নামটা। সময় প্রবাহমান, ঘড়ির কাঁটা অত্যন্ত চঞ্চল। এর পরের সময়গুলো খুব দ্রুতই চলে গেল। আয়রারা পড়ালেখা, আবৃত্তির সঙ্গে হালাল সম্পর্ক সবকিছুই সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে যেতে লাগত খুব সুন্দরভাবে। লম্বা সময়ের ব্যবধানে আয়রার টেস্ট পরীক্ষাও শেষ হলো দেখতে দেখতে। টেনশন বাড়তে লাগলো একটু একটু করে। রমজান মাস চলছে, ঈদের পরেই বোর্ড পরীক্ষা। সময় যত যাচ্ছে পড়ার পরিমাণ যেন ততই বাড়ছে। কিন্তু সময় তো আর বাড়ে না, দিন বাড়ে না, বরং কমে যায়। সেদিন শেষ রোজা ছিল। রাতের সময় 3:30। আয়রা তখনও জাগ্রত। বিছানায় অর্ধশোয়া অবস্থায় পড়াশোনা করছে। চোখের নিচে তার কালো দাগ পড়ে গেছে। পরীক্ষার টেনশনে ভুলেই বসেছে রাত পোহালেই ঈদের আমেজ। কিন্তু অতশত ভাবনাচিন্তা নেই তার, নেই সেই আমেজ। মাথার মধ্যে এখন শুধুই ভালো রেজাল্ট, সন্তোষজনক মার্কেট চিন্তা। রাত গভীর হওয়ায় চোখ টেনে আসতে চাইছে তার, তারপরও মন চাইছে আরেকটু পড়া দেখি। চোখটা যখনই একটু বন্ধ হতে চাইছিল ঠিক সেই সময় হঠাৎ ফোনটা মেসেজ টোনে কেঁপে ওঠে। আয়রার মস্তিষ্ক সচল হয়। চোখ খুলে ফোন হাতে নেয়। হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে, আবৃতের মেসেজ। সেই কিছুক্ষণ আগে পদার্থবিজ্ঞান সাবজেক্টের একটি প্রশ্নের ছবি পাঠিয়ে রেখেছিল, সঙ্গে প্রশ্ন করে রেখেছিল। তারই উত্তর দিয়েছে এখন। আয়রা এই সময় উত্তর একদমই আশা করেনি। সে তো ভুলে যাবে জন্য মেসেজটা করে রেখেছিল। সকালে মেসেজের উত্তর পাওয়ার আশা ছিল, তবে এত রাতে এই সময় উত্তর দেওয়ায় একটু অবাক হয়েছে। সে আগে উত্তরটা দেখে নেয়। মেসেজের মাধ্যমেই সুন্দর মতো বুঝিয়ে বলেছে। আয়রার বুঝতে অসুবিধে হয় না। ধীরে সুস্থে বুঝে এরপর আবৃতকে মেসেজ লেখে। আপনি এ সময় জেগেছিলেন? আয়রা মেসেজটি পাঠানোর সঙ্গে সঙ্গে সিন হয়। এর কিছুক্ষণের মধ্যেই ফোন আসে আবৃতের। আয়রা তা দেখে কিংকর্তব্য বিমূঢ়, চোখ পিটপিট করে তাকায়, হক চকিয়ে যায়। হতভম্ব আয়রা একটু সময় নিয়ে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে আবৃতের ঘুমে জড়ানো গম্ভীর রাশভারী কণ্ঠস্বর ভেসে আসে। আপনাকে না করছি না এত রাত না জাগতে? এখনো জেগে আছেন? ঘড়ির কাঁটা দেখেছেন? আয়রা পুরোই ধমক দিল কি? এত রাতে নিজ ইচ্ছায় ফোন দিয়ে কে ধমক দেয়? আয়রা চুপসানো মুখে জবাব দিল, সে তো আপনিও জেগেছিলেন। আমি জেগেছিলাম। এটা কে বললো আপনাকে? না হলে এত রাতে মেসেজের রিপ্লাই দিলেন কি করে?
আবৃত এমন কথায় দাঁতে দাঁত চেপে বলে, জাগনা পেয়ে রিপ্লাই দিয়েছে। জাগনা ছিলাম না আমি। ও ঘুমিয়ে যান এখন, অনেক রাত হয়েছে কিন্তু। নিজের শরীরের দিকেও তো দেখতে হবে। পরে অসুস্থ হলে পড়বেন কি করে? আয়রা চুপ হয়ে যায়। এর আগে অনেকবার আবৃত না করেছে বেশি রাত না জাগতে, বদলে সারাদিন পড়তে, তবু ঘুম ঠিকঠাক পূরণ করতে। আয়রা একটু স্তব্ধ থেকে ছোট করে বলে, আচ্ছা। এরপর দুজনে আবারও নীরব। কিছু সেকেন্ড গড়িয়ে যেতেই আবৃত নরম কোমল স্বরে ডেকে ওঠে, আজ এই পর্যন্তই। পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে। যারা এখনো তানভীর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ পরবর্তী পার্ট দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে।